যে প্রতিযোগিতাটা সেটার প্রথম দিনের যে অংশ সেটা শেষ হয়েছে। আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করছি। ব্যাংক অফ বরোদা এবং নববালিগঞ্জ মহাবিদ্যালয় এই দুটি সংস্থার যৌথ প্রয়োগে এখন একটা বিতর্ক প্রতিযোগিতা হবে। এই বিতর্ক প্রতিযোগিতায় শুধু নববালিগঞ্জ মহাবিদ্যালয় নয়, বিভিন্ন কলেজ থেকে যারা এসেছে সবাইকেই অভিবাদন জানাই। আর কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানটা শুরু করে দেব। তার আগে ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে রঞ্জিত বাবুকে অনুরোধ করব কিছু বলার জন্য। नमस्कार साथियों, मैं बैंक ऑफ बड़ौदा राजभाषा विभाग में हूँ। राजभाषा विभाग में हूँ। तो हम लोग कलकत्ता शहर के विभिन्न कॉलेजों में, कलकत्ता यूनिवर्सिटी, बंगोभाषी कॉलेज और भी कई कॉलेजों में हम लोग इस तरह का प्रतियोगिता आयोजित करते हैं। तो उसी सिलसिले में आपके यहाँ आज एक डिबेट कंपटीशन करने के लिए हमने सोचा। तो आपके यहाँ के एक सीनियर हमारे यहाँ बैंक में ऑफिसर है मल्हार घोष, उन्होंने हमें यह प्रस्ताव दिया कि आप हमारे इस कॉलेज में आकर के करिए। और ये बढ़िया सहयोग भी था कि दूसरे और भी कॉलेज के जो छात्र छात्राएं दोस्त सब यहाँ आ रहे थे सांस्कृतिक कार्यक्रम के लिए। तो हमें ये मौका बहुत अच्छा लगा। उसी सिलसिले में हम लोग यहाँ पे आए और बाहर हमारा एक अकाउंट ओपनिंग का कैंप भी लगा हुआ है। जिन छात्र छात्राओं का बैंक ऑफ बड़ौदा में अकाउंट नहीं है वो जीरो बैलेंस के अकाउंट खुला सकते हैं। बाहर हमारे बैंक के साथी बैठे हुए हैं। तो और इस डिबेट का नियम यह है कि आपको एक एक करके जिन पार्टिसिपेंट ने अपना नाम दिया है वो यहाँ पे आएंगे और जो टॉपिक दिया गया है इसके पक्ष में, फेवर में और विपक्ष में, अगेंस्ट में अपनी बात रख सकते हैं। और भाषा का कोई बंधन नहीं है, बांग्ला, हिंदी, इंग्लिश जिसमें आप कंफर्टेबल हो, जिस लैंग्वेज में, उस लैंग्वेज में अपनी बात कहेंगे। उसके बाद हमारे जज के रूप में मल्हार घोष रहेंगे। विचारक जो होंगे वो देखेंगे आपके बोलने के स्टाइल को, सब्जेक्ट को, कि सब्जेक्ट पे आपने कितना हद तक अपनी बात को कितनी मजबूती से रखा। उसके बाद वो निर्णय देंगे जिसमें हमारे पास 14 लोगों का नाम आया हुआ है, 14 लोगों का, 40 पार्टिसिपेंट्स हैं। इसमें हम लोग 5 लोगों को 10 मिनट के बाद ही पुरस्कृत करेंगे, फर्स्ट, सेकेंड, थर्ड और 2 कॉन्सोलेशन प्राइज। तो यही जज में हमारे साथ सुमित सर भी रहेंगे, 2 लोग हैं। टॉपिक आप लोग देख लीजिए, आर्टिफिशियल इंटेलिजेंस क्या रोजगार के लिए खतरा है या अभिशाप। ठीक है, दोनों में देख लीजिए, आप लोग को जो अच्छा लगे उसमें आप अपनी बात कह सकते हैं। सर शुरू करबो। আচ্ছা, নিয়মটা একটু শুনে নাও। প্রত্যেক প্রতিযোগী তার বক্তব্য পরিবেশনের জন্য 3 মিনিট করে সময় পাবে। 3 মিনিট, সেই সময় তোমরা একটা ওয়ার্নিং পাবে। তারপরে 30 সেকেন্ড, 30 সেকেন্ড তোমাদের তার মধ্যে শেষ করতে হবে। তাহলে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের শেষ করতে হবে। আর একজন করে নাম ডাকবে, যারা আছেন নাম ডাকার পর তোমরা সেখানে এসে এক এক করে বলবে, নিজের নাম বলবে, কলেজ বলবে এবং পক্ষে বলছো না বিপক্ষে বলছো এটা বলবে। বুঝতে পেরেছো? हेलो। तो सबसे पहले मैं बुलाना चाहूँगा देवांकरी भट्टाचार्य को। क्या वो इस कक्ष में है? इसके बाद तैयार रहेंगे जीको मंडल। आजो तो হ্যালো, আমরা শুরু করতে বললে শুরু করবে, ঠিক আছে?
স্যার যেরকম বললেন যে 3 মিনিট 30 সেকেন্ডের টাইম পাবে, ঠিক আছে? প্রথমে তুমি তোমার নাম বলবে, পক্ষে বলছো না বিপক্ষে বলছো বলবে, তারপরে তুমি কলেজের নাম বলবে এবং শুরু করবে, ঠিক আছে? ঠিক আছে, শুরু করবে। নমস্কার, আমি দেবাঙ্কিনী ভট্টাচার্য। আমি মুরলীধর গার্লস কলেজ থেকে বলছি। আজকে যে বিষয় সেটি হলো যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ। তো সেটার বিপক্ষে আমি আমার বক্তব্য রাখছি। প্রথমেই আমি বলবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সংজ্ঞায়ন করতে গেলে এটাই বলা দরকার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কম্পিউটার চালিত একটি প্রোগ্রাম, যেটি মানুষের আজ্ঞা মতো বা মানুষের ইনস্ট্রাকশন অনুযায়ী তার উত্তর দিয়ে থাকে বা তার প্রবলেমের সমাধান করে থাকে, এবং এর সৃষ্টিকর্তা মানুষই। সো এবার এর যে বিপক্ষে বলতে গিয়ে আমি প্রথমে বলতে চাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অন্যতম একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ChatGPT, যেটা আমরা অনেকেই জানি, হয়তো অবগত এর সম্পর্কে। তো এখানে আমরা আমাদের বিভিন্ন তথ্য দিয়ে থাকি, বিভিন্ন গোপন তথ্য এর মধ্যে আমরা দিয়ে থাকি, এবং যখন এটি দেওয়া হয় আমরা জানি না এই গোপন তথ্যটি কোথায় গিয়ে সংরক্ষিত হচ্ছে এবং সেটি কার কাছে থাকছে। দ্বিতীয়ত বলতে চাইব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা অনেকেই আমাদের ফটো আপলোড করে থাকি, সেই ফটো কোথায় বিকৃত করা হচ্ছে কি না সেটাও আমরা জানি না ঠিকমতো। এবং ফেসবুক কিংবা মেইনলি ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, এগুলোতে যখন আমরা কোনো কিছু পারচেস করতে যাই তখন আমরা অনেক রকম মডেলের ছবি দেখতে পাই। সেই মডেলের ছবিগুলো ফ্লিপকার্ট বা মিন্ত্রা বা অ্যামাজন এরা কোথা থেকে পাচ্ছে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু যদি আমরা একটু খোঁজে দেখি তাহলে বুঝতে পারবো সেই ছবিগুলোর সোর্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে আমরা যে ছবিগুলো আপলোড করি সেখান থেকেই নেওয়া হয়। এবং এছাড়াও বলবো যে ChatGPT-তে যারা গল্প লেখেন, তো তারা অনেকে গল্প লেখার সময় গল্পের একটা প্লট যদি ChatGPT-তে লিখে দেওয়া হয় তাহলে পুরো গল্পটা কিছুক্ষণের মধ্যেই AI আমাদেরকে তৈরি করে দেয়। তো এবার পুরো গল্পটা যে তৈরি করে দিল তাতে ChatGPT-র পুরো হাত রয়েছে, তারই পুরো ক্রিয়েটিভিটি। এখানে মানুষের নিজস্ব কোনো শৈলী বা তার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি দেখা যায় না। এইভাবে যদি চলতে থাকে তাহলে মানুষের নিজস্ব যে তৈরি ক্ষমতা বা মানুষের নিজস্ব যে শৈলী সেটা ক্রমশই হ্রাস পাবে এবং সেটা কখনোই কাম্য নয়। এছাড়াও বলবো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্ন হ্যাকারদের বর্তমানে ধীরে ধীরে সুবিধা হচ্ছে তাদের হ্যাকিংয়ের জন্য, কারণ তারা বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাইরেক্ট আমাদের সফটওয়্যারের সঙ্গে কানেক্ট করতে পারে, যেটা হ্যাকিংয়ের জন্য অন্যতম একটি সুবিধাজনক বিষয়। আর শেষে এটাই বলতে চাইবো যে আমরা অনেক সময় আজকাল গুগলে যখন কিছু সার্চ করি কোনো প্রোডাক্ট বা কিছু, সেটা সার্চ করার পরই আমরা যখন বেশ কিছুক্ষণ পর যদি আমরা ফ্লিপকার্ট কিংবা মিন্ত্রা বা ফেসবুক যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যাই তখন সেই জিনিসটারই আমরা বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারি, এবং সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখার মানে এটাই দাঁড়ায় যে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে ধীরে ধীরে নিজের যে বুদ্ধি নিজেকে যে ধীরে ধীরে উন্নততর করছে, সেটার জন্য মানুষের বুদ্ধি হয়তো একদিন সংকটে মানুষকে হয়তো একদিন সংকটে দাঁড়াতে হবে, কারণ যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধীরে ধীরে উন্নততর হয়ে উঠছে সেটা হয়তো মানুষের ভবিষ্যৎ সভ্যতার জন্য অগ্রগতির জন্য হয়তো কখনোই কাম্য নয়। এই বলে আমি আমার বক্তব্য রাখছি। ধন্যবাদ। Next participant is Jigo Mondol. রেডি হয়ে থাকবে বিশ্বজিৎ কুন্ডু। বিশ্বজিৎ কুন্ডু আছে তো? স্টার্ট করুন। Good evening, respected teachers and guests present over here. Today the topic is artificial intelligence, boon or curse, and I will speak in favor of the topic. Just before me, my participant told that it is a curse for human being and for employment. But I will say, artificial intelligence is just created on the basis of inputs provided by humans. So
its results will also be inspired by humans only, not by the in artificial intelligence or by a robot. So they are programmed by humans, so their results will also be inspired by humans. Secondly, centuries ago, when humans have first, when humans were first wanderers, they just wander around the country searching for food, etc. Then they learned that we have to settle down in one place to see new things. So human beings always accept challenges. Artificial intelligence is one of those challenges that human beings are facing. That doesn't mean that human beings, this is curse for human beings. This is not a curse for human being. This will create more employment in some unexplored areas. Other than that, artificial intelligence is also creating immense promise that in helping or tackling many obstacles like in coral reefs, in carbon emissions, and etc. Suppose in carbon emission there is a new AI is built like Cellulene AI, which will help in analyzing the data based on 3D images, which will create a map of all the coral reef present over the world. That will help in creating data which will recommend how to help these coral reef to rebuild. And in carbon emission is one of the most dangerous thing that is happening in this world, which can be cured only by AI, because AI will create such data which will analyze the carbon emissions created by the factories, by the manufacturers, etc. that will destroy the whole environment. So AI will, on the basis of AI powered circular economies, AI powered machine learnings, these will help to manage the companies to control their carbon emissions in such a way that it will not harm the environment. Thirdly, the coral reefs. Coral reefs is one of the most important thing. Along with that, if I say that coral reefs are if not recovered, then the pollution that is the tsunamis and the pollution that is currently happening in this world will not be cured. Next, my point is how in which areas the employment will be generated through AI. There are some unexplored areas like data analysis, data scientist. AI will recommend and analyze the data and provide many recommendations. But we have to analyze those recommendations so that we will choose the best recommendation. That will be done by human beings only. So these are unexplored areas which will be explored by the human beings, not by the AI. AI is just a tool which needs human beings to support them so that they can work together. AI has a one limitation, that is linear. They are linear. They do not have emotion. They do just work in a linear program. And human beings have a vast knowledge. Time mark. 30 seconds? 30 seconds over? No. Yeah, no. Thank you. বিশ্বজিৎ কুন্ডু। নেক্সট রেডি থাকবে প্রমিতা সর্দার। আছে তো? প্রমিতা সর্দার আছে তো? হ্যাঁ, ঠিক আছে, রেডি থাকবে। নমস্কার, আমি বিশ্বজিৎ কুন্ডু। আজকে আমি এআই এর পক্ষে কথা বলবো, নবালিগঞ্জ মহাবিদ্যালয়ের স্টুডেন্ট। তো আমি মনে করি মানব সভ্যতার অন্যতম আবিষ্কার হচ্ছে এআই। তার কারণ প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, মানুষও সেইভাবে এগিয়ে যাচ্ছে। তো এআই তার মধ্যে একটি অন্যতম আবিষ্কার। তার কারণ এআই এর মাধ্যমে আমরা খুব সহজেই নানা কাজ করে ফেলতে পারছি, যেটা কয়েক মুহূর্তে করে ফেলতে পারছি। কিন্তু সেটা যদি একটা মানুষকে দেওয়া হতো, তাহলে সেই মানুষটি কয়েক ঘন্টা বা সেটা কয়েক দিনের মাধ্যমে করতে পারতো। কিন্তু এআই সেটা খুব সহজেই এটা করে ফেলছে। তো এআই এর মানে নানা টুলস বেরিয়ে গেছে এখন। তো এআই তার মধ্যে চ্যাট জিপিটি একটি অন্যতম, যার মাধ্যমে আমরা খুব সহজে যে কোনো মানে কোনো কিছু সার্চ করি। যদি পড়াশোনার ক্ষেত্রে দেখি, তাহলে আমরা যদি কোনো পড়াশোনার বিষয়ে কোনো যদি প্রশ্ন সার্চ করি, তাহলে আমরা খুব সহজেই তার উত্তর পেয়ে যাই। আমরা যদি তাকে কবিতা লিখতে বলি, সে কবিতা লিখে ফেলছে এবং সে নানা কাজে আমাদেরকে সাহায্য করছে। তো আমাদের মানে বই ছাড়াই আমরা যদি অনেক কিছু অজানা তথ্য জানতে চাই, তাহলে এআই আমাদেরকে খুব সহজে এবং নিখুঁতভাবে সেই তথ্যগুলো দিচ্ছে, যেগুলি আমরা অন্য জায়গায় হয়তো সহজে ওইভাবে পেতাম না।
সেটার জন্য চ্যাট জিপিটি, এছাড়া আরও অনেক টুলস বেরিয়ে গেছে, তার মাধ্যমে আমরা নানা কাজে সেটাকে আমরা সাহায্যই পাচ্ছি স্টুডেন্ট হিসাবে। এছাড়া আমরা দেখেছি যে অনেক অ্যাপ বেরিয়ে গেছে যার মাধ্যমে আমরা যদি ভিডিও এডিটিং করতে চাই বা ফটো এডিটিং করতে চাই তাহলে সেটা খুব কম সময়ের মধ্যে সেটা করে ফেলছে। যেরকম আমরা যদি গ্রাফিক্স ডিজাইনে দেখি, গ্রাফিক্স ডিজাইন একটা যদি মানুষকে দেওয়া হয় সেটি কিন্তু তারা কয়েক ঘন্টা লাগাতে পারে, কিন্তু চ্যাট জিপিটি আমাদের মুহূর্তের মধ্যে সেই জিনিসটি দিয়ে দিচ্ছে, মানে পুরো একদম নিখুঁতভাবে করছে এবং মানুষের থেকেও হয়তো সেরা হয়ে যাচ্ছে চ্যাট জিপিটি, সরি ওই টুলস যেটার মাধ্যমে আমরা করছি। তো এছাড়া আমরা যদি দেখি যে চাকরি হারিয়ে যাবে কিনা, আমি মনে করি না চাকরি হারিয়ে যাবে, তার কারণ মানুষ যদি চায় তাহলে সে ওই কাজটি হয়তো তার চলে যেতে পারে, কিন্তু সে আবার মডিফাই যদি সে করতে থাকে, তার যদি স্কিল আলাদা সেই স্কিল যদি বানায়, তখন মানুষ একমাত্র মানে মানুষই একমাত্র পারে যে নিজেকে মডিফাই করে আরো অন্য কাজে সাহায্য করতে। যদি আমরা দেখি যে প্রযুক্তি কিভাবে এগিয়ে যাচ্ছে এবং এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা কিভাবে তার উপকার পাচ্ছি, এগুলির মধ্যে আরো আছে। যদি আমি একটা উদাহরণ দিই, যে এআই এর মাধ্যমে আমরা টেসলার গাড়ি দেখতে পাচ্ছি, একটি অন্যতম আবিষ্কার যে টেসলা এআই এর সাহায্যে কিন্তু অটো পাইলটের মাধ্যমে মানুষ সেই গাড়িটিকে চালাতে পারছে, কোনো ড্রাইভিং আপনি না করলেও সেই গাড়িটিকে ইজিলি আপনি রাস্তায় চালাতে পারেন অটো পাইলটের সাহায্যে। এটা একটি এআই এর অন্যতম আবিষ্কার হিসেবে আমি মনে করি। এছাড়া আমরা যদি দেখি যে কৃষিকাজেও এআই ব্যবহার করা হচ্ছে, আমি কদিন আগে একটি অ্যাপস দেখছিলাম যেখানে আমরা যদি কোনো ধরুন গাছে যদি কোনো ছত্রাক বা কোনো সংক্রমণ দেখা যায়, সেটি আপনি মোবাইলে সেই ফটো তুলে আনলে সেটি এআই আপনাকে বলে দেবে যে সেই গাছে কি হয়েছে, কি সমস্যা হয়েছে, তার সমাধান কি, সেটা এআই করে দিচ্ছে এত খুব দ্রুতভাবে, এবং সেটা কিন্তু নিখুঁতভাবেই করছে এআই। এছাড়া আমরা চিকিৎসার ক্ষেত্রে যদি দেখি এআই কিভাবে কাজে লাগছে, চিকিৎসার নানা অসুখে এআই এখন ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতে আমি মনে করি আরো উন্নতভাবে এআই কে কাজে লাগাতে পারলে আরো অনেক কাজে আসবে। তো এআই নানা কাজে আমাদেরকে হেল্প করছে। কিন্তু চাকরি যদি বলি, যে চাকরি যদি 10% চাকরি হারিয়ে যায়, তার জন্য কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু আমরা 50% জব ক্রিয়েট করতে পারি। নেক্সট রমিতা সর্দার, রেডি থাকবে নবনীতা মণ্ডল। নবনীতা মণ্ডল আছে তো? নবনীতা মণ্ডল, নবনীতা মণ্ডল আছে? নেই মনে হয়, পরের জন शिव प्रसाद मजुमदार, शिव प्रसाद मजुमदार, নেই, তারপরে বলুন। आदित्य नस्कर, आगे से बोलो। নমস্কার, আমার নাম পারমিতা সর্দার, নববালিগঞ্জ মহাবিদ্যালয়। আমি কৃত্রিম বুদ্ধিমত্তার বিপক্ষে বলতে চাই। কৃত্রিম বুদ্ধিমত্তার কৃত্রিম বুদ্ধিমত্তা সর্বপ্রথম হচ্ছে কি যে আমাদের ভীষণ ক্ষতি করছে শিক্ষার ক্ষেত্রেও, এবং কি বিভিন্ন চাকরির ক্ষেত্রে তো করছে। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরির ক্ষেত্রে যে সমস্ত মানুষ যারা আর কি শিক্ষাগত দিক থেকে কম আছে, তারা তো বিভিন্ন দিক থেকে কাজ করতে পারতো মাঠে ঘাটে, কিন্তু সেই পক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে যে সমস্ত এআইগুলো তৈরি হচ্ছে, তার ফলে বেকারত্ব মানুষগুলো কিছু করতে পারছে না। তার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এটি খুব ক্ষতিকারক। কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে যে আমাদের 2020 সালে কোভিড হয়েছিল, তার মধ্যে তার কোনো অবতারণাই নেই, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা একটি ক্ষতিকারক। নমস্কার। हेलो हेलो
কাজল দাকে ডাক, কাজল দা, সন্দীপ দা, কাজল দাকে একটু ডাকুন। কাজল দা নেক্সট রেডি থাকবে সৌমিলি বোস, আগে চলে এসো। ভলেন্টিয়ার ওটা Shall I start? মাইক এখানে মাইকটা কাজ করছে না, ওনার মাইকটা কাজ করছে না। কাজল দাকে নাহলে বিকাশ দাকে বল। মাইক কাজ করছে? Hello. শুরু করো, আদিত্য নস্কর। Good morning, my respected teachers and my fellow participants. I am from Herambo Chandra College and my name is Aditya Noskar. Today I am here to discuss about whether AI is a boon or a curse. Let me start my discussion with a quote. With great powers come great responsibilities. I want to say it because AI has great power puts great power in the palm of our hands. You know, a company named PayPal it used AI in order to protect its users' data from threat. We know a company named Google. It continuously uses our data in order to give us recommendations about topics we can study. You know, AI is much like Vikram Betal. We may not like it, but it continuously comes in our back. Like companies like Facebook, Instagram continuously uses AI in order to recommend us things that we would like to see, that we would like to connect with. AI has good power because it's the age of technology, right? It has great benefits in the fields of medication. It can reduce the time in transportation, in logistics. During the 2020 coronavirus period, we had lack of oxygen tanks and as well as medicines. AI could have reduced the logistics and also help people to get their medicines right at the right time at the right place. It improves the decision making of people and the top level management, as well as it helps professional doctors to operate on people. In China, they had a operation surgery where the doctor performed an operation from far beyond. So things like that, this is only possible because of AI. In 2011, an Indian entrepreneur invented a technology which can detect, which can take pictures of eyes, and then it can detect whether you have a chronic disease or not. Companies like Lenskart, it uses AI in order to determine what kind of glasses suit you. So we are completely surrounded by AI, and it completely helps us. You may argue with me that AI takes jobs, but I want to say that AI is not something that will take your job. It is an added artificial intelligence which helps with you. It's like having a second brain. If you are able to use it properly, you can increase the amount of work you can do. It can increase your productivity. You can do more work in less time and have a good family life balance, family work life balance. You know, people often lack time in order to follow their passion, but AI does help people to do more work in less time in their offices and give some time to their people, to their children or families. In the end, I would like to conclude with my statement that AI's impact is dependent on how people use it, how it is governed, how the government takes out laws in order to protect people's data or to protect jobs. It doesn't mean that AI is inherently bad. It means AI can be bad in the hands of people who use it wrongly. It helps to harness the benefits with a minimum risk. In the future, AI is only good if it is designed responsibly. And I would like to end with an example that in our kitchen knives, like only 10 seconds, like in kitchen, কবিতা সর্দার রেডি হয়ে থাকবে। কবিতা সর্দার আগে চলে এসো।
নমস্কার, আমি সৌমিলি বোস, মৌলানা আজাদ কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের একজন ছাত্রী। আজকের সভার মতে কৃত্রিম বুদ্ধিমত্তা বর নাকি অভিশাপ, আমি এই বিষয়ের সপক্ষে নিজের মতামত প্রকাশ করতে চলেছি। বর্তমান মানব সভ্যতার যুগে একথা সূর্যোদয়ের মতো সুস্পষ্ট যে বিজ্ঞান উচ্ছিষ্টম ইদম জগৎ, অর্থাৎ বিজ্ঞানের দ্বারা এই জগৎ উচ্ছিষ্ট। বিশ্ব মানব সভ্যতা যদি যন্ত্র হয় তবে বিজ্ঞান সেখানে যন্ত্রী, এবং আজকের এই শতাব্দীর যুগে দাঁড়িয়ে বিজ্ঞানের এক অনিবার্য ফলশ্রুতি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার দ্বারা মানুষের চিন্তা শক্তি, মানুষের উদ্ভাবনী ক্ষমতাকে কম্পিউটারের ভাষায় অনুকৃত করার চেষ্টা করা হয়। আমার বিভিন্ন বিপক্ষীয় বন্ধুরা প্রথমেই বলে গেলেন যে এআই এর মাধ্যমে ছবি বিকৃত করা হয় এবং বিভিন্ন অনৈতিক অসাধু কাজে সেগুলি ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমি বলতে পারি যে ব্রিটেন সরকার খুব সম্প্রতি, যেমন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এন্ড টু এন্ড এনক্রিপশনের মতো একটি সিস্টেম আছে, সেটি ব্যবহার করে এআইকে নির্দিষ্ট কিছু নীতি নিয়মের গণ্ডিতে ভেদে ফেলেছে। দ্বিতীয়ত আমি বলতে চাই যে যারা বললেন যে এআই বিভিন্ন এমপ্লয়মেন্টকে কমাচ্ছে, মানুষের জব অপরচুনিটিকে কমিয়ে দিচ্ছে, তাহলে বলতে পারি যে আমরা যদি একটু বৃহৎ আঙ্গিকে বিষয়টাকে দেখি তাহলে বলা যায় যে খুব সম্প্রতি G20-র যে মিটিং হয়েছিল সেখানে বসুদেবা কুটুম্বকম যে থিম ছিল, সেখানে অন্যতম একটি থিওরি ছিল ডিজিটাল লিটারেসি, অর্থাৎ শুধুমাত্র ভারতবর্ষের শহরে নয়, ভারতবর্ষের প্রত্যেকটি রুরাল অঞ্চলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে মানুষের মধ্যে ডিজিটাল লিটারেসিকে বাড়ানো, যার ফলে শুধুমাত্র নির্দিষ্ট কিছু মুষ্টিমেয় অঞ্চলে নয়, ভারতবর্ষের টোটাল